নমস্কার। শুরু করছি আজকের গল্প, রাজশেখর বসুর গল্প মহেশের মহাযাত্রা। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আজকের গল্প মহেশের মহাযাত্রা। কেদার চ্যাটার্জি মহাশয় বলিলেন, আজকাল তোমরা সামান্য একটু বিদ্যে শিখে নাস্তিক হয়েছ, কিছুই মানতে চাও না। যখন আরো একটু শিখবে তখন বুঝবে যে আত্মা আছেন, ভূত পেতনি এরাও আছেন, ব্রহ্মদৈত্যী কন্দুকাটা এরাও আছেন। বংশলোচন বাবুর বৈঠকখানায় গল্প চলিতেছিল। তাহার শালা নগেন বলিল, আচ্ছা বিনোদদা, আপনি ভূত বিশ্বাস করেন? বিনোদ বলিল, যখন প্রত্যক্ষ দেখব তখন বিশ্বাস করব, তার আগে হ্যাঁ না কিছুই বলতে পারি না। চাটুর্যে বলিলেন, এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি করো? বলি, তোমার প্রপিতামহকে প্রত্যক্ষ করেছ? ম্যাকডোনাল্ড, চার্চিল আর বালডুইনকে দেখেছ? তবে তাদের কথা নিয়ে এত মাতামাতি করো কেন? আচ্ছা আচ্ছা, হার মানছি চাটুর্যে মশাই, আত্মবাক্য মানতে হয়। আরে প্রত্যক্ষ করা কি যাত্রার কম্য? শ্রী ভগবান কখনো কখনো তার ভক্তদের বলেন, দিব্যং দদামি তে চক্ষু। সেই দিব্য দৃষ্টি পেলে তবেই সব দেখতে পাওয়া যায়, বুঝলে? নগেন জিজ্ঞাসা করিল, চাটুর্য মশাই, আপনি দেখতে পেয়েছেন? জ্যাঠামি করিস নে, বুঝলি, জ্যাঠামি করিস নে। এই কলকাতা শহরে রাস্তায় যারা চলাফেরা করে, কেউ কেরানি, কেউ দোকানি, কেউ মজুর, কেউ আর কিছু, তোমরা ভাবো সবাই বুঝি মানুষ, তা মোটেই নয়। তাদের ভেতর সর্বদাই ২-১০টা ভূত পাওয়া যায়, তবে চিনতে পারা দুষ্কর, বুঝলে? এইরকম ভূতের পাল্লায় পড়েছিলেন মহেশ মিত্তির। মহেশ মিত্তির কে তিনি জানো না? আমাদের মজিলপুরের চরণ ঘোষের মামার শালা। এককালে তিনি কিছুই মানতেন না, কিন্তু শেষ দশায় তাকেও স্বীকার করতে হয়েছিল। সকলে এক বাক্যে বলিলেন, কি হয়েছিল বলুন না চাটুর্য মশাই, কি হয়েছিল? চাটুর্য মহাশয় হুঁকাটি হাতে তুলিয়া বলিতে আরম্ভ করিলেন, সে ৩০-৪০ বছর আগেকার কথা। মহেশ মিত্তির তখন শ্যামবাজারের শিবচন্দ্র কলেজের প্রফেসরি করতেন, অঙ্কের প্রফেসর। অসাধারণ বিদ্যে, কিন্তু প্রচন্ড নাস্তিক। ভগবান, আত্মা, পরলোক কিছুই মানতেন না। এমনকি স্ত্রী মারা গেলে আর বিবাহ পর্যন্ত করেননি। খাদ্যাখাদ্যের বিচার ছিল না। বলতেন, শুয়োর না খেলে হিন্দুর উন্নতির আশা নেই, বুঝলেন? শুয়োর না খেলে হিন্দুর উন্নতির আশা নেই। ওটা বাদ দিয়ে কোনো জাত বড় হতে পারেনি। মহেশের চালচলনের জন্য আত্মীয় স্বজন তাকে একঘরে করেছিল, কিন্তু যতই অনাচার করুন, তার স্বভাবটা ছিল অকপট। পারতপক্ষে মিথ্যা কথা কইতেন না। তার পরম বন্ধু ছিলেন হরিনাথ কুণ্ডু। তিনিও ওই কলেজেরই প্রফেসর, ফিলোসফি পড়াতেন। কিন্তু বন্ধু হলে কি হয়, দুজনে হরদম ঝগড়া হতো। কারণ হরিনাথ আর কিছু মানুন না মানুন ভূত মানতেন। তাছাড়া মহেশবাবু অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ, কেউ তাকে হাসতে দেখেনি। আর হরিনাথ ছিলেন আমোদে লোক, কথায় কথায় ঠাট্টা করে বন্ধুকে উদ্ব্যস্ত করতেন।
তবু মোটের পর তাদের পরস্পরের প্রতি খুব একটা টান ছিল। তখন রাজনীতি চর্চার এত রেওয়াজ ছিল না, আর ভদ্রলোকের ছেলের অন্য চিন্তাও এমন চমৎকার হয়নি। দু একটা পাশ করতে পারলেই যেমন তেমন চাকরি জুটে যেত। লোকের তাই উঁচু দরের বিষয় আলোচনা করবার সময় ছিল। ছোকরারা চিন্তা করত বউ ভালোবাসে কি বাসে না। যাদের সন্দেহ মিটে গেছে তারা মাথা ঘামাতো ভগবান আছেন কি নেই। একদিন কলেজে কাজ ছিল না, অধ্যাপকেরা সকলে মিলে গল্প করছিলেন। গল্পের আরম্ভ জানিয়েই হোক, মহেশ আর হরিনাথ কথাটা টেনে নিয়ে ভূত আর ভগবানই হাজির করতেন। কারণ এই নিয়ে তর্ক করাই তাদের অভ্যাস। এদিনও তাই হয়েছিল। আলোচনা শুরু হয় ঝি চাকরের মাইনে নিয়ে। কলেজের পণ্ডিত দীনবন্ধু বাচস্পতি মশাই দুঃখ করছিলেন। ছোট লোকের লোভ এত বেড়ে গেছে যে আর পেরে ওঠা যায় না। মহেশবাবু বললেন, লোভ সকলেরই বেড়েছে, আর বাড়াই উচিত, নইলে মনুষ্যত্বের বিকাশ হবে কিসে? পণ্ডিত মশাই উত্তর দিলেন, লোভে পাপ, পাপে মৃত্যু। মহেশবাবু পাল্টা জবাব দিলেন, বাচস্পতি মশাই, লোভ ত্যাগ করলেও মৃত্যুকে ঠেকানো যায় না। তর্কটা তেমন জুৎসই হচ্ছে না দেখে হরিনাথ বাবু একটু উস্কে দেবার জন্য বললেন, আমাদের মতন লোকের লোভ হওয়া উচিত মৃত্যুর পর। মাইনে তো পাই মোটে 250, তাতে ইহকালের কটা শখই বা মিটবে? তাই তো পরকালের আশায় বসে আছি, আত্মাটা যদি স্বর্গে গিয়ে একটু ফুর্তি করতে পারে। দীনবন্ধু পণ্ডিত বলিলেন, কে বললে তুমি স্বর্গে যাবে? আর স্বর্গের তুমি জানোই বা কি? সমস্তই জানি পণ্ডিত মশাই, সমস্তই জানি। খাসার জায়গা, না গরম না ঠান্ডা, মন্দাকিনী কুলকুল বইছে, তার ধারে ধারে পারিজাতের ঝোপ, সবুজ মাঠের মধ্যিখানে কল্পতরু গাছে আঙুর, বেদানা, আম, রসগোল্লা, কাটলেট সব রকম ফলে আছে। ছেঁড়ো আর খাও, খাও আর ছেঁড়ো। জনকতক ছোকরা দেবদূত গোলাপি উড়ুনি গায়ে দিয়ে সুধার বোতল সাজিয়ে বসে রয়েছে, চাইলেই ফটাফট খুলে দেবে। ওই হতো কুঞ্জবনে ঝাঁকে ঝাঁকে অপ্সরা ঘুরে বেড়াচ্ছে। দুদণ্ড রসালাপ করো, কেউ কিচ্ছু বলবে না। যত খুশি নাচ দেখো, গান শোনো। আর কালো আতে যাও তো নারদমুনির আস্তানায় যাও। মহেশবাবু বললেন, সমস্ত গাঁজা, পরলোক, আত্মা, ভূত, ভগবান কিছুই নেই। ক্ষমতা থাকে প্রমাণ করো। তর্ক জমে উঠল। প্রফেসরেরা কেউ এক পক্ষে কেউ অপর পক্ষে দাঁড়ালেন। পণ্ডিত মশাই দারুণ অবজ্ঞায় ঠোঁট উল্টে বসে রইলেন। বৃদ্ধ প্রিন্সিপাল যদুসান্ডেল রফা করে বললেন, ভূতের তেমন দরকার দেখি না, কিন্তু আত্মার ভগবান বাদ দিলে চলে না। মহেশ মিত্তির বললেন, কেউই নেই, আমি 10 মিনিটের মধ্যে প্রমাণ করে দিচ্ছি। হরিনাথ কুণ্ডু মহা উৎসাহে বন্ধুর পিঠ চাপড়ে বললেন, লেগে যাও। তারপর মহেশবাবু ফুলস্কাপ কাগজ আর পেন্সিল নিয়ে একটি বিরাট অঙ্ক কষতে লেগে গেলেন। ঈশ্বর, আত্মা আর ভূত, এই 3 রাশি নিয়ে অতি জটিল অঙ্ক। তার গতি বোঝে কার সাধ্য। বিস্তর বিয়োগ গুণ ভাগ করে হাতির সুঁড়ের মতন বড় বড় চিহ্ন টেনে অবশেষে সমাধান করলেন। ঈশ্বর ইজ ইকুয়াল টু 0, আত্মা ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 0। বাচস্পতি বললেন, বদ্ধ উন্মাদ।
মহেশবাবু বললেন, উন্মাদ বললেই হয় না, এ হলো গিয়ে দস্তুর মতো ইন্টিগ্রাল ক্যালকুলাস। সাধ্য থাকে তো আমার অঙ্কের ভুল বার করুন। হরিনাথ বললেন, অঙ্ক টঙ্ক আমার আসে না। বাচস্পতি মশাই যদি ভগবান দেখাবার ভার নেন তো আমি মহেশকে ভূত দেখাতে পারি। বাচস্পতি বললেন, আমার বইয়েই গেছে। মহেশবাবু বললেন, বেশ তো হরিনাথ, তুমি না হয় ভূতই দেখাও না, একটার প্রমাণ পেলে আর সমস্তটাই মেনে নিতে রাজি আছি। হরিনাথ বাবু বললেন, এই কথা, আচ্ছা আচ্ছা, আসছে সপ্তাহে শিব চতুর্দশী পড়েছে। সেদিন তুমি আমার সঙ্গে রাত 12টায় মানিকতলার নতুন খালের ধারে চলো, স্পষ্টপষ্টি ভূত দেখিয়ে দেব। কিন্তু যদি কোনো বিপদ ঘটে তো আমাকে দুষতে পারবে না। মহেশবাবু বললেন, যদি দেখাতে না পারো আমার নাক কান কেটে দিও, আর যদি দেখাতে পারি তো তোমার নাক কান কাটবো। প্রিন্সিপাল যদুসান্ডেল বললেন, কাটাকাটির দরকার কি, সত্যের নির্ণয় হলেই তো হলো। শিব চতুর্দশীর রাত্রে মহেশ মিত্তি আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন। জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল, রাস্তায় আলো নেই, দুধারে বাবলা গাছে আরো অন্ধকার করেছে। নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। হোঁচট খেতে খেতে দুজনে নতুন খালের ধারে পৌঁছলেন। বছর 2 আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল, এখনো তার গোটা কত খুঁটি দাঁড়িয়ে আছে। মহেশ মিত্তির অবিশ্বাসী সাহসী লোক, কিন্তু তাঁরও গা ছমছম করতে লাগলো। হরিনাথ বাবু থরথর করে কাঁপতে কাঁপতে কেবল ভূতের কথাই বলেছেন। তার দেখতে কেমন, মেজাজ কেমন, কি খায়, কি পরে। দেবতারা হচ্ছেন উদার প্রকৃতির দিলদরিয়া, কেউ তাদের না মানলেও বড় একটা কেয়ার করেন না। কিন্তু অপদেবতারা পদবিতে খাটো বলে তাদের আত্মসম্মান বোধ বড়ই উগ্র, না মানলে ঘাড় ধরে তাদের প্রাপ্য মর্যাদা আদায় করেন। এই সব কথা। হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল, যেন কোনো অশরীরী বেড়াল তার পলাতকা প্রণয়িনীকে আকুল আহ্বান করছে। একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা রোগা কুচকুচে মূর্তি দুহাত তুলে সামনে দাঁড়িয়ে আছে। তার পিছনে একটু দূরে ওই রকম আরো দুটো। হরিনাথ বাবু থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, রাম রাম, রাম রাম সীতারাম, রাম রাম। ও মহেশ, দেখছো কি, তুমিও বলো না, রাম রাম সীতারাম, রাম 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 সীতারাম। ও মহেশ, দেখছো কি, তুমিও বলো না। আর একটু হলেই মহেশবাবু রাম নাম উচ্চারণ করে ফেলতেন, কিন্তু তার কনসেন্স বাধা দিয়ে বললে, একটু সবুর করো, যদি ঘাড় মটকাবার লক্ষণ দেখি তখন না হয় রাম নাম করা যাবে। এরা একটা পাকুড় গাছের নিচে ছিলেন। হঠাৎ ওপর থেকে খানিকটা কাদা গোলা জল মহেশের মাথায় এসে পড়ল। তখন সামনের সেই কালো মূর্তিটা নাকি সুরে বললে, মহেশবাবু, আপনি নাকি ভূত মানেন না? এই অবস্থায় বুদ্ধিমান ব্যক্তি মাত্রই বলে থাকেন, আগে হ্যাঁ হ্যাঁ মানি বই কি। কিন্তু মহেশ মিত্তির বেয়ারা লোক। হঠাৎ তার কেমন একটা খেয়াল হলো, ধাঁ করে এগিয়ে গিয়ে ভূতের কাঁধ খামচে ধরে জিজ্ঞাসা করলেন, কোন ক্লাস? কোন ক্লাস? ভূত থতমত খেয়ে জবাব দিলে, 2nd ইয়ার স্যার। রোল নাম্বার কত?
ভূত করুণ নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞাসা করলে, বলি স্যার? হরিনাথের মুখে রামনাম ভিন্ন কথা নেই। পিছনের দুটো ভূত অদৃশ্য হয়ে গেল। পাকুড় গাছে যে ছিল সে টুপ করে নেমে এসে পালিয়ে গেল। তখন বেগতিক দেখে সামনের ভূতটি ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে চোঁচা দৌড় মারলে। মহেশ মিত্তির হরিনাথের পিঠে একটা প্রচন্ড কিল মেরে বললেন, জোর চোর। হরিনাথও পাল্টা কিল মেরে বললেন, আহম্মক। নিজের নিজের পিঠে হাত বুলোতে বুলোতে দুই বন্ধু বাড়িমুখো হলেন। আসলে আসল ভূত যারা আশেপাশে লুকিয়েছিল তারা মনে মনে বললে, আজই রজনীতে হয়নি সময়। পরদিন কলেজে হুলুস্থুলু বেঁধে গেল। সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করে বললেন, অত্যন্ত শেমফুল কাণ্ড। দুজন নামজাদা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি। হরিনাথ, তোমার লজ্জা নেই? হরিনাথ বাবু ঘাড় চুলকে বললেন, আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল। মহেশকে রিফর্ম করবার জন্য যদি একটু মানে করেই থাকি, তাতে দোষটা কি? হাজার হোক আমার বন্ধু তো। মহেশবাবু গর্জন করে বললেন, কে তোমার বন্ধু? প্রিন্সিপাল বললেন, মহেশ, তুমি চুপ করো। উদ্দেশ্য যাই হোক, কলেজের ছেলেদের এর ভেতরে জড়ানো একেবারে অমার্জনীয় অপরাধ। হরিনাথ, তুমি বাড়ি যাও, তোমায় সাসপেন্ড করলুম। আর মহেশ, তোমাকেও সাবধান করে দিচ্ছি, আমার কলেজে ভুতুড়ে তর্ক তুলতে পারবে না। মহেশবাবু উত্তর দিলেন, সে প্রতিশ্রুতি দেওয়া শক্ত। সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত। তবে তোমাকেও সাসপেন্ড করলুম, তোমায় সাসপেন্ড করলুম। অন্যান্য অধ্যাপকেরা চুপ করে সমস্ত শুনছিলেন। তারা প্রিন্সিপালের হুকুম শুনে কোনো প্রতিবাদ করলেন না, কারণ তারা সকলেই জানতেন যে তাদের কর্তার রাগ বেশি দিন থাকে না। মহেশবাবু তার বাসায় ফিরে এলেন। হরিনাথের ওপর প্রচন্ড রাগ। হতভাগা একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চাই জোর চুরির দ্বারা। হতভাগা, সে আবার ফিলোসফি পড়ায়। আসলে এমন অপ্রত্যাশিত আঘাত মহেশ কখনো পাননি। মানুষের মন যখন নিদারুণ ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করবার জন্য উপায় খোঁজে। কেউ কাঁদে, কেউ তর্জন গর্জন করে, কেউ কবিতা লেখে। একটা তুচ্ছ কোচবকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যে ঘা লেগেছিল তাই প্রকাশ করবার জন্য তিনি হঠাৎ দুছত্র শ্লোক রচনা করে ফেলেন, মানিষাদ প্রতিষ্ঠাং তম ইত্যাদি। তারপর সাতকাণ্ড রামায়ণ লিখে তার ভাবের বোঝা নামাতে পেরেছিলেন। আমাদের মহেশ মিত্তির চিরকাল নিরস অঙ্কশাস্ত্রের চর্চা করে এসেছেন, কাব্যের কিছুই জানতেন না। কিন্তু আজ তারও মনে সহসা একটা কবিতার অঙ্কুর গজগজ করতে লাগলো। তিনি আর বেগ সামলাতে পারলেন না। কলেজের পোশাক না ছেড়েই বড় একখানা অ্যালজেব্রা খুলে তার প্রথম পাতায় লিখলেন, হরিনাথ কুণ্ডু খাই তার মুন্ডু। কবিতাটি লিখে বারবার ডাইনি বাঁয়ে ঘাড় বেঁকিয়ে দেখে আদিকবি বাল্মীকির মতোই ভাবলেন, উত্তম হয়েছে। কিন্তু একটা খটকা বাঁধল।
কুণ্ডুর সঙ্গে মুন্ডুর মিল আবহমান কাল থেকে চলে আসছে। এতে মহেশের কৃতিত্ব কোথায়? কালিদাসই হন আর রবীন্দ্রনাথই হন, কুণ্ডুর সঙ্গে মুন্ডু মেলাতেই হবে। এ হলো প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম। মহেশ একটু ভেবে ফের লিখলেন, কুণ্ডু হরিনাথ, মুন্ডু করিপাত। এইবার মৌলিক রচনা বলা যেতে পারে। মহেশের মনটা একটু শান্ত হলো, কিন্তু কাব্য সরস্বতী যখন একবার কাঁধে ভর করেন তখন সহজে নামতে চান না। মহেশবাবু লিখতে লাগলেন, হরিনাথ ওরে, হবি তুই মোরে, নরকের পোকা, অতিশয় বোকা। নরকিনী, তার আবার পোকা। মহেশবাবু স্থির করলেন, কাব্যে কুসংস্কার নাম দিয়ে তিনি শীঘ্রই একটা প্রবন্ধ রচনা করবেন। তাতে মাইকেল রবীন্দ্রনাথ কাহাকেও রেহাই দেবেন না। তারপর তার কবিতার শেষের 4 লাইন কেটে দিয়ে ফের লিখলেন, ওরে হরিনাথ তোরে করি কাত, পিঠে মারি চড়। এমন সময় মহেশের চাকরটা এসে বললেন, বাবু, চা হবে কি দিয়ে? দুধ তো ছিঁড়ে গেছে। মানে দুধ তো ফেটে গেছে। মহেশবাবু অন্যমনস্ক হয়ে বললেন, সেলাই করে নে। পিঠে মারি চড়। ওরে হরিনাথ তোরে করি কাত, পিঠে মারি চড়, মুখে গুঁজি খড়, জেলে দেশলাই আগুন লাগাই। কিন্তু আবার এক আপত্তি, হরিনাথকে পুড়িয়ে ফেললে জগতের কোনো লাভ হবে না, অনর্থক খানিকটা জান্তব পদার্থ বরবাদ হবে মাত্র। বরং তার চাইতে হরিনাথ ওরে, পোড়াবো না তোরে, নিয়ে যাব ধাপা, দেব মাটি চাপা। সার হয়ে যাবি, ঢেঁড়স ফলাবি। মহেশবাবু আরো অনেক লাইন রচনা করেছিলেন, তা আমার মনে নেই। কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ায় তার হৃদয়টা বেশ হালকা হলো। তিনি কাপড় চোপড় ছেড়ে ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়লেন। 3 দিন যেতে না যেতে প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন। তারা আবার নিজের নিজের কাজে বহাল হলেন, কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল। সহকর্মীরা মিলনের অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। হরিনাথ বরং একটু সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু মহেশ একেবারে পাথরের মতো শক্ত হয়ে রইলেন। কিছুদিন পরে মহেশবাবুর খেয়াল হলো, প্রেততত্ত্ব সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয়। এর অনুকূল প্রমাণ কে কি দিয়েছেন তাও জানা উচিত। তিনি দেশি বিলাতি বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন, কিন্তু তাতে তার অবিশ্বাস আরো প্রবল হলো। প্রত্যক্ষ প্রমাণ কিছুই নেই, কেবল আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর কি দেখেছেন। আরে বাবা, বাঘের অস্তিত্বে মহেশের সন্দেহ নেই, কারণ জন্তুর বাগানে গেলেই তাকে দেখা যায়। ভূত যদি থাকে তবে খাঁচায় পরে দেখা না বাপু, তা নয় শুধু ধাপ্পাবাজি। প্রেততত্ত্ব চর্চা করে মহেশবাবু বেজায় চটে উঠলেন। শেষটায় এমন হলো যে ভূতের গোষ্ঠীকে গালাগাল না দিয়ে তিনি জলগ্রহণ করতেন না। পড়ে পড়ে মহেশের মাথা গরম হয়ে উঠল। রাত্রে ঘুম হয় না, কেবল স্বপ্ন দেখেন ভূতে তাকে ভেঙাচ্ছে। এমন স্বপ্ন দেখেন বলে নিজের উপরেও তার রাগ হতে লাগলো। ডাক্তার বললেন,
পড়াশুনো বন্ধ করুন, বিশেষ করে ওই ভুতুড়ে বইগুলো। যা মানেন না তার চর্চা করেন কেন? কিন্তু ওইসব বই পড়া মহেশের এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। পড়লেই রাগ হয়, আর সেই রাগেতেই তার সুখ। অবশেষে মহেশ মিত্তির কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন। দিন দিন শরীর ক্ষয়ে যেতে লাগলো, কিন্তু রোগটা ঠিক নির্ণয় হলো না। সহকর্মীরা প্রায়ই এসে তার খবর নিতেন। হরিনাথও একদিন এসেছিলেন, কিন্তু মহেশ তার মুখদর্শনও করলেন না। এইরূপে 7-8 মাস কেটে গেল। শীতকাল, রাত 10টা। হরিনাথ বাবু শোবার উদ্যোগ করছেন। এমন সময় মহেশের চাকর এসে খবর দিলে যে তার বাবু ডেকে পাঠিয়েছেন, অবস্থা বড় খারাপ। হরিনাথ তখনই হাতিবাগানে মহেশের বাসায় ছুটলেন। মহেশের আর দেরি নেই, মৃত্যুর ভয়ও নেই। বললেন, হরিনাথ, তোমায় ক্ষমা করলুম, কিন্তু ভেবো না যে আমার মত কিছুমাত্র বদলেছে। এই রইল আমার উইল, তোমাকেই ওসি নিযুক্ত করেছি। আমার পৈতৃক 10,000 টাকার কাগজ ইউনিভার্সিটিকে দান করেছি। তার সুদ থেকে প্রতি বৎসর একটা পুরস্কার দেয়া হবে। যে ছাত্র ভূতের অনস্তিত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে, সে ওই পুরস্কার পাবে। আর দেখো, খবরদার শ্রাদ্ধ ট্রাদ্ধ করো না। ফুলের মালা, চন্দন, কাঠ, ঘি এসবও দিও না, একদম বাজি খরচ। তবে হ্যাঁ, 2-4 বোতল কেরোসিন ঢালতে পারো। 150 গন্ধক আর 5 সোরা আনানো আছে, তাও দিতে পারো। চটপট কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, চললুম তাহলে ভাই। রাত প্রায় 11:30। মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই, থাকলেও বোধ হয় তারা আসতো না। বড়দিনের ছুটি। কলেজের সহকর্মীরা প্রায় সকলেই অন্যত্র গেছেন। হরিনাথ মহা বিপদে পড়লেন। মহেশবাবুর চাকরকে বললেন, পাড়ার জনকতক লোক ডেকে আনতে। অনেকক্ষণ পরে 2জন মাতব্বর প্রতিবেশী এলেন। ঘরে ঢুকলেন না, দরজার সামনে দাঁড়িয়ে বললেন, চুপ করে বসে আছেন যে বড়, সৎকারের ব্যবস্থা কি করলেন? হরিনাথ বললেন, আমি একলা মানুষ, আপনাদের ওপরেই ভরসা। ওই বেলেল্লা হতভাগার লাশ আমরা বইব? ইয়ার কি পেয়েছেন নাকি? এই কথা বলেই তারা সরে পড়লেন। হরিনাথের তখন মনে পড়ল, বড় রাস্তার মোড়ে একটা মাঠকোঠায় সাইনবোর্ড দেখেছেন, বৈতরণী সমিতি, ভদ্রমহোদয়গণের দিবারাত্র সস্তায় সৎকার। হরিনাথ বাবু চাকরকে বসিয়ে রেখে তখনই সেই সমিতির খোঁজে গেলেন। অনেক চেষ্টায় সমিতি থেকে 3জন লোক জোগাড় হলো। 15 টাকা পারিশ্রমিক আর শীতের ঔষধ বাবদ 9 সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ আর তাঁর 3 সঙ্গী খাট কাঁধে নিয়ে রাত 2:30টার সময় নিমতলার উদ্দেশ্যে রওনা হলেন। অমাবস্যার রাত্রি, তার উপর আবার কুয়াশা। হরিনাথের দল কর্নওয়াল স্ট্রিট দিয়ে চললেন। গ্যাসের আলো মিটমিট করছে, পথে জনমানব নেই। কাঁধের বোঝা ক্রমশই ভারী বোধ হতে লাগলো। হরিনাথ হাঁপিয়ে পড়লেন। বৈতরণী সমিতির সর্দার ত্রিলোচন পাকড়াচি বুঝিয়ে দিলেন, এমন হয়েই থাকে মশাই, মানুষ মরে গেলে তার উপর জননী বসুন্ধরার টান বাড়ে। হরিনাথ একলা নয়,
তার সঙ্গীরা সকলেই সেই শীতে গলদঘর্ম হয়ে উঠল। খাট নামিয়ে খানিক জিরে আবার যাত্রা। কিন্তু মহেশ মিত্রের ভার ক্রমশই বাড়ছে, পার এগোয় না। পাকড়াশি বললেন, ঢের ঢের বয়েছি মশাই, কিন্তু এমন জগদ্দল মোরা কখনো কাঁধে করিনি। দেহটা তো শুকনো, লোহা খেতেন বুঝি? 15 টাকায় হবে না মশাই, আরো 5 টাকা চাই। হরিনাথ তাতেই রাজি, কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে দুপা গিয়ে আবার খাট নামাতে হলো। হরিনাথ ফুটপাতে এলিয়ে পড়লেন। বৈতরণীর 3 জন হাঁপাতে হাঁপাতে তামাক টানতে লাগলো। ওঠবার উপক্রম করছেন, এমন সময় হরিনাথের নজরে পড়ল কুয়াশার ভেতর দিয়ে একটা আবছায়া তাদের দিকে এগিয়ে আসছে। কাছে এলে দেখলেন কালো র্যাপার মুড়ি দেওয়া একটা লোক। লোকটি বললে, আপনারা হাঁপিয়ে পড়েছেন দেখছি, বলেন তো আমি কাঁদ দিই। হরিনাথ ভদ্রতার খাতিরে 2-1 বার আপত্তি জানালেন, কিন্তু শেষটাই রাজি হলেন। লোকটি কোন জাত তার জিজ্ঞাসা করলেন না, কারণ মহেশ মিত্রের এ বিষয়ে চিরকাল সমদর্শী। এখন তো কথাই নেই। তাছাড়া যে লোক উপযাচক হয়ে শ্মশান যাত্রার সঙ্গী হয় সে তো বান্ধব বটেই। ত্রিলোচন পাকড়াশি বললেন, কাঁদ দিতে চাও দাও, কিন্তু বখরা পাবে না তা বলে রাখছি। আগন্তুক বললে, বখরা চাই না। এবার হরিনাথকে কাঁদ দিতে হলো না, তার জায়গায় নতুন লোকটি দাঁড়ালো। আগের চেয়ে যাত্রাটা একটু দ্রুত হলো, কিন্তু কিছুক্ষণ পরে আর পা চলে না, ফের খাট নামিয়ে বিশ্রাম। পাকড়াশি বললেন, 20 টাকার কাজ নয় বাবু, এ হলো মোষের গাড়ির বোঝা। 20 টাকার কাজ নয় বাবু, আরো 5 টাকা চাই। এমন সময় আবার একজন পথিক এসে উপস্থিত, ঠিক প্রথম লোকটির মতোই কালো র্যাপার গায়ে। এও খাট বইতে প্রস্তুত। হরিনাথ দ্বিরুক্তি না করে তার সাহায্যও নিলেন। এবার পাকড়াশি রেহাই পেলেন। খাট চলছে আরেকটু জোরে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ক্লান্তি। মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে, তার দেহে কিছু ঢোকেনি তো। খাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগলো। কে বলে শহুরে লোক স্বার্থপর? আবার একজন বন্ধু এসে হাজির, সেই কালো র্যাপার গায়ে। হরিনাথের ভাববার সময় নেই, বললেন, চলো চলো, ওঠাও খাট। আবার যাত্রা আরো একটু জোরে, তারপর ফের খাট নামানো হলো। এই যে চতুর্থ বাহক এসে হাজির, সেই কালো র্যাপার। এরা কি মহেশকে বইবার জন্যই এই 3 প্রহর রাতে পথে বেরিয়েছে? হরিনাথের আশ্চর্য হবার শক্তি নেই, বললেন, ওঠাও খাট, চলো জলদি, চলো জলদি। 4 জন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলেছে, পিছনে হরিনাথ আর বৈতরণী সমিতির 3 জন। এইবার গতি বাড়ছে, খাট হন হন করে চলছে। হরিনাথ আর তার সঙ্গীদের ছুটতে হলো। আরে অত তাড়াতাড়ি কেন, একটু আস্তে চলো। আরে 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 অত তাড়াতাড়ি কেন, একটু আস্তে চলো। আরে 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 কেই বা কথা শোনে। ছুট ছুট, আরো ছুট ছুট ছুট। আরে 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 কোথায় নিয়ে যাচ্ছ? থামো থামো, বিডন স্ট্রিট ছাড়িয়ে গেল যে। লোকগুলো কি শুনতে পায় না? উফ, ওহে পাকড়াশি, থামাও না ওদের। কোথায় পাকড়াশি?
তিনি বিচক্ষণ লোক, ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদলে পালিয়েছেন। মহেশের খাট তখন তীর বেগে ছুটছে। হরিনাথ পাগলের মতন পিছু পিছু দৌড়াচ্ছেন। কর্নওয়ালি স্ট্রিট, গোলদিঘি, বউবাজারের মোড় সব পার হয়ে গেল। কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ফুটে উঠেছে। এ পথের কি শেষ নেই? রাস্তা কি ওপরে উঠছে না নিচে নেমেছে? এ কি আলো না অন্ধকার? দূরে দূরে ও কি দেখা যাচ্ছে? সমুদ্রের ঢেউ না চোখের ভুল? হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছেন, থামো থামো থামো! ও কি ও কি খাটের উপর উঠে বসেছে কে? মহেশ! মহেশই তো! কি ভয়ানক! দাঁড়িয়েছে ছুটন্ত খাটের উপর, খাড়া হয়ে দাঁড়িয়েছে, পিছন ফিরে লেকচারের ভঙ্গিতে হাত নাড়ে কি বলছে। দূর দূরান্তর থেকে মহেশের গলার আওয়াজ এলো, ও হে হরিনাথ, হরিনাথ, ও হরিনাথ, হরিনাথ! কি কি? এই আমি, এই যে আমি, কি কি? হরিনাথ! আছি আছি, সব আছি, সব সত্যি, সব সত্যি। ও হরিনাথ, আছি। মহেশের খাট অগোচর হয়ে এলো। তখনও তার ক্ষীণ কণ্ঠস্বর শোনা যাচ্ছে, আছি হরিনাথ, আছি, সব সত্যি। হরিনাথ মূর্ছিত হয়ে পড়লেন। পরদিন সকালে ওয়েলেসলি স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল বলে চালান দিলে। তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করেন। বংশলোচন বাবু জিজ্ঞাসা করলেন, গয়ায় পিণ্ডি দেওয়া হয়েছিল কি? শুধু গয়ায়? পিণ্ডি দাদন খায়ে পর্যন্ত দেয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। পিণ্ডি ছিটকে ফিরে এলো। তার মানে? মানে মহেশ পিণ্ডি নিলেন না, কিংবা তাকে নিতে দিলে না। আশ্চর্য! আর মহেশ মিত্তিরের টাকাটা? সেটা ইউনিভার্সিটিতেই গচ্ছিত আছে, কিন্তু কাজ কিছুই হয়নি। ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রেরই সাহস নেই। এখন সেই টাকা সুদে আসলে প্রায় 25,000 হয়েছে। একবার সেনেটে প্রস্তাব ওঠে টাকাটা প্রত্ন বিভাগের জন্য খরচ হোক, কিন্তু ছাদের উপর এমন দুপদাপ শব্দ শুরু হলো যে সবাই ভয়ে পালালেন। সেই থেকে মহেশ ফান্ডের নাম আর কেউ করে না। নমস্কার, আজ এইটুকু। আগামী পর্বে দেখা হবে আবার নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।